কে যায়? অর্ক নাকি? হ্যাঁ মুখার্জি দাদু, আমি বাজার থেকে ফিরছি। ফিরছিস তো বুঝলাম, কিন্তু এই রাস্তা দিয়ে কেন? তুই কি জানিস না এই রাস্তা সোজা কাটাবাড়ির কুল বাগানের ভেতর দিয়ে গেছে? আজ অমাবস্যা রে বাপ, আজ রাতে ওই বাগান ভালো নয়। আরে দাদু, এই কুল বাগান দিয়ে গেলে শর্টকাট হয়, বড় রাস্তা দিয়ে গেলে আধ ঘন্টা বেশি লাগবে। আর তাছাড়া আমি ওই ভূত প্রেতকে একদম ভয় পাই না। আমার কাছে লাঠি আছে আর পকেটে নতুন টর্চ আছে। শোন অর্ক, অবহেলা করিস না। রক্ত গরম তাই ভয় পাস না, কিন্তু ওই বাগানে অনেক পুরনো আত্মা ঘুরে বেড়ায়। শোনা যায় বাগানের মালিক গলায় দড়ি দিয়ে মরার পর থেকে ও বাগান ছাড়েনি। ও পথ এড়িয়ে চলাই ভালো, বিশেষ করে আজ রাতে। ঠিক আছে দাদু, তুমি সাবধানে বাড়ি যাও, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। অর্ক মুখার্জি দাদুর কথা গ্রাহ্য করল না। সে দ্রুত পায়ে কুলবাগানের দিকে এগিয়ে গেল। দাদু কিছুক্ষণ তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বললেন, ভগবান তোকে রক্ষা করুক। চৈত্র মাসের গুমোট রাত। গ্রামের নাম হরিপুর। এই গ্রামে বিশাল এক কুল বাগান আছে। বাগানটি যেমন ঘন তেমন কাঁটায় ভরা আর রহস্যময়। গ্রামের মানুষ বলে এই বাগানের কুল গাছগুলো রাতের বেলা বড় অদ্ভুতভাবে নড়ে। অন্ধকার হয়ে এসেছে, আকাশে এক ফালি চাঁদও নেই, ঘোর অমাবস্যা। অর্ক হাট থেকে ফিরছে, হাতে একটা ব্যাগ। সে হাঁটছে। হঠাৎ তার টর্চের আলো পড়ল একটু দূরে একটা ঝোপালো কুল গাছের নিচে। কেউ একজন কুজো হয়ে বসে আছে পেছন ফিরে। অর্ক থমকে দাঁড়ালো। বিক্রম নাকি রে তুই? তুই আবার এখানে কি করছিস? কুল চুরি করছিস নাকি রে? বিক্রম, কথা বলছিস না কেন? চল বাড়ি যাবি তো, আর কটা কুল পেলি দেখি। কুল নয় রে অর্ক, আমি তো অন্য কিছু খুঁজছি। আমার বড্ড খিদে পেয়েছে রে। ওরে বিক্রম, তোর গলার আওয়াজ এমন শোনাচ্ছে কেন? গলা ভেঙেছে নাকি? গায়ের রংটাও কেমন ছাইয়ের মতো ফ্যাকাশে লাগছে। অর্ক ভাবল বিক্রম হয়তো ইয়ার্কি করছে বা অসুস্থ। সে বিক্রমের পাশে গিয়ে দাঁড়ালো। হঠাৎ সে দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। বিক্রম মাটি থেকে একটা শুকনো শক্ত কুল হাতে তুলে নিল। তারপর কোনো চেষ্টা ছাড়াই সেটাকে কামড়ে হাড় চিবানোর মতো মটমট শব্দে খেতে শুরু করলো। সেই শব্দে অর্কর রক্ত হিম হয়ে গেল। একি রে, তুই এভাবে চিবিয়ে খাচ্ছিস? দাঁত ভেঙে যাবে তো। আর তোর আঙুলগুলো এত লম্বা হয়ে গেল কিভাবে? কুলটা খুব মিষ্টি রে, তুই খাবি? বলেই বিক্রম মুখ ফেরালো। অর্ক দেখল তার চোখের মনি নেই, শুধু দুটো দাউ দাউ করা লাল গর্ত। সে হাতের থলে আর লাঠি সব ফেলে উল্টো দিকে দৌড় দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যত জোরেই দৌড়ায় মনে হচ্ছে একই জায়গায় দাঁড়িয়ে আছে। বাগানটা যেন শেষ হচ্ছে না। কুল গাছগুলো সরে সরে এসে তার পথ আটকে দিচ্ছে। পেছন থেকে সেই ভূতটা এক গাছ থেকে অন্য গাছে ঝুলে ঝুলে আসছে আর অট্ট হাসছে। যাস না অর্ক, আজ অমাবস্যা, আজ আমাদের উৎসব, খেলবি চল। দৌড়াতে দৌড়াতে অর্ক দেখল চারিদিক থেকে শত শত লাল চোখ তাকে ঘিরে ধরেছে। মনে হচ্ছে পুরো বাগানটাই জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ একটা গাছের শিকড়ে পা লেগে অর্ক হুমড়ি খেয়ে পড়ল একটা গর্তে। তার টর্চটা ছিটকে গিয়ে নিভে গেল। অন্ধকারে সে অনুভব করল শত শত ঠান্ডা হাত তাকে ঘিরে ধরছে। অর্ক জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন ভোরে গ্রামের মানুষ অর্ককে বাগানের এক কোণায় অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার সারা শরীরে আছাড়ানোর দাগ। এখন কেমন লাগছে অর্ক? তোকে বলেছিলাম না ও পথে যাস না। আজ অমাবস্যা ছিল। ওই সময় কুল বাগানের আত্মারা খুব শক্তিশালী হয়। মুখার্জি দাদু, আপনি ঠিকই বলেছিলেন। ওই বিক্রমের রূপ ধরে ওটা কে এসেছিল? বিক্রম কই? বিক্রম তো কাল সারা রাত জ্বরে বিছানায় পড়েছিল রে। ও তো ঘর থেকেই বের হয়নি। ওটা ছিল কুলদত্তি। ওরাই মানুষের রূপ ধরে মানুষকে ভুলিয়ে নিয়ে যায়। অর্ক সুস্থ হতে অনেক দিন সময় নিল। সে শহরে ফিরে গেল বটে, কিন্তু তার মনের কোণায় সেই কুল বাগানের আতঙ্ক চিরদিনের মতো গেঁথে রইল। আজও হরিপুর গ্রামের মানুষ রাতে কুল বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় কানে আঙুল দিয়ে থাকে এবং বুক পকেটে একটা লোহার পেরেক রাখে।